আমি জানি না ও অন্য মেয়ের সাথে কেন সম্পর্কে গেছিল। ওই মেয়েটা বিয়ে হয়ে যাওয়ার পর ও আর অন্য কোনো সম্পর্কে যায়নি। ওকে তাহলে ভুল বুঝতে পেরেছিল? তাহলে কি ও সম্পর্কটা আবার জোড়া লাগাতে চায়? এত প্রশ্ন সারাক্ষণ আমার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমি কিছুতেই বুঝতে পারছি না। ও হয়তো, আমি জানি না, এই সব কিছু না আমাকে খুব কনফিউজড করছে। আমি বুঝতে পারছি না যে যে এই সমস্ত দ্বন্দ্ব আমার ভেতর থেকে কি করে যাবে, কিভাবে মিটবে। তোমার কি মনে হচ্ছে একবার কৌশিক বাবুর সাথে কথা বললে তোমার এই দ্বন্দ্বগুলো মিটতে পারে? কৌশিক কৌশিক বাবু তো তোমার সাথে কথা বলতে চাইছেন শুভ্রা। তুমি কি চাইছো? দেখো, তুমি হয়তো এই বাড়ির সবার কথা ভেবে, বিশেষ করে তোমার দাদা ভাইয়ের কথা ভেবে ভয় পিছিয়ে যাচ্ছ। আমাকে আমাকে অন্যভাবে নিও না। দেখো, আমি তোমার ভালো চাই। আমি চাই যে তুমি নিজে সবটা জেনে বুঝে নাও। মিস্টার গাঙ্গুলি ওখানে এমন ভাবে রিয়াক্ট করলেন, কৌশিক বাবুর ওপর উনি এতটা রেগে রয়েছেন, তুমি কি সেই ভয়তেই বলতে পারছো না? না না, দাদা ভাই যেটা করছে আমার ভালোর জন্যই করছে। ওই সময় আমার বাড়ির লোক, দাদা ভাই যদি না থাকতো তাহলে আমিও তো মরেই যেতাম। শুভ্রা, কি বলছো তুমি? এসব কথা একদম মুখে আনবে না, তুমি কোনোদিনও বলবে না। আর আমি জানি শুভ্রা, তোমার বাড়ির সবাই তোমায় খুব ভালোবাসে, তোমার দাদা ভাইও তোমাকে খুব ভালোবাসে। কিন্তু শুভ্রা, তোমার মতামতটা জানাও তো জরুরি, বলো। আমি জানি দাদা ভাই আমাকে খুব ভালোবাসে। যে কোনো দাদাই হয়তো তার বোনেদেরকে এভাবেই প্রোটেক্ট করবে। দাদা ভাই আজকে যেটা কৌশিককে বললো, ভুল তো কিছু বলেনি। দাদা ভাই না খুব খুব গিল্ট ফিল করে। ও মনে করে কৌশিক যদি ওর বন্ধু না হতো তাহলে আমার জীবনের এত বড় ক্ষতি হতো না। আমার বোনটার সামনে গিয়ে দাঁড়ানোর মুখ পর্যন্ত আমার নেই। যেসব ঘটনা ভুলে গিয়ে আমি ওকে নর্মাল জীবনে ফিরিয়ে এনেছিলাম, ওই কৌশিককে দেখে আমার সব মনে পড়ে গেল। আমার এটা মনে পড়ে গেল যে কৌশিক এককালে আমার খুব ভালো বন্ধু ছিল। দেখো শুভ্রা, তোমার দাদা ভাইয়ের মন থেকে না এই অপরাধ বোধ সরানোটা খুব মুশকিল। উনি যে কোনো ঘটনায় নিজেকেই দোষী মনে করেন, সেই ঘটনায় ওনার কোনো দোষ থাকুক বা না থাকুক। আমার বাড়ির লোকের কষ্ট, রাগ, আমার ভয়, সেই দিনগুলোর আতঙ্ক সবটাই না খুব খুব সত্যি। কিন্তু তারপরেও আমার খালি মনে হচ্ছে আর একবার যদি আমি, কিন্তু কিন্তু তারপরে আবার আমার মনের মধ্যে এই দ্বন্দ্বটা যে আমি যেটা ভাবছি সেটা ঠিক কিনা। আচ্ছা, তুমি এখন এখানে একটু বসো, একটু বসো শান্ত হয়ে। আমি তোমার জন্য একটু খাবার নিয়ে আসি, আমি এক্ষুনি আসছি। পারমিতা কি শুভ্রার সাথে কথা বলতে পারলেন? অনেকক্ষণ তো হয়ে গেল, এখনো তো আসছেন না উনি।
কি হলো পারমিতা? কিছু হয়নি তো। আমি কটুসের ব্যাগটা গোছাতে এসেছি স্কুলের। ও মিষ্টিদের সাথে লুডো খেলছে তো, তাই ভাবলাম আমি গুছিয়ে দিই। আপনি তো শুভ্রার সাথে কথা বলতে গেছিলেন, ওর সাথে আপনার কোনো রকম কথা হয়নি? না, সেভাবে হয়নি কিছু কথা। শুভ্রা শুভ্রা আবার ট্রমার মধ্যে চলে গেল। ওই স্কাউন্ড্রেলটার সাহস দেখে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না কি করব, কি বলবো। চলে এসেছে শুভ্রার সাথে কথা বলতে, এতটা নির্লজ্জ, এত বেহায়া, এত সাহস ওর হলো কি করে? আমি ভুল করেছি ওকে পুলিশের হাতে না তুলে দিয়ে। যদি সেটা করতাম তাহলে দ্বিতীয়বার ও শুভ্রা ধারে কাছে আসার সাহস পেত না। মিস্টার গাঙ্গুলি, একটা কথা বলতে পারি? দেখুন, এমনও তো হয় বলুন, মানুষ ভুল করে তার জন্য অনুতাপ করে। আপনি শুভ্রার কথা বলছেন তাই তো? ঠিকই বলেছেন, শুভ্রা অনুতাপ করে। এরকম একটা ভুল বিয়ে করার জন্য রেগুলার রিপেন্ট করে। না মিস্টার গাঙ্গুলি, আমি শুভ্রার কথা বলছি না, আমি কৌশিক বাবুর কথা বলছি। ঠিক? আপনি ওই স্কাউন্ড্রেলটার অনুতাপ নিয়ে ভাবছেন? মিস্টার গাঙ্গুলি, ভুল তো মানুষই করে বলুন। আর মানুষ যদি তার ভুল বুঝে, তার জন্য অনুতপ্ত হয়, তাহলে ক্ষতি কি বলুন? হয়তো কৌশিক বাবু তার ভুলটা বুঝতে পেরেছেন, তিনিও হয়তো অনুতাপ করছেন। আপনি আপনি একবার ক্ষমা করে দিন। না, এটা হতে পারে না। ও মানুষই নয়। একটা অমানুষের আসল চেহারা দেখার পর আমি ওকে ক্ষমা করে দেব, এটা আপনি ভাবলেন কি করে? আর কৌশিককে ক্ষমা করে দেওয়ার কথাটা আপনার কেন মনে হলো? না মানে, কি হলো? শুভ্রা আপনাকে ঠিক কি বলেছে আমাকে বলুন তো। ফাইন, আমি শুভ্রাকে গিয়ে ডিরেক্টলি জিজ্ঞেস করছি। না মিস্টার গাঙ্গুলি, দাঁড়ান। এখন আপনি ওর কাছে যাবেন না। দেখুন, ওকে একটু একা থাকতে দিন, ওর একটু একা থাকা দরকার। তাহলে আপনি আমাকে বলুন শুভ্রা আপনাকে ঠিক কি বলেছে। দেখুন, শুভ্রার সাথে কথা বলে আমার যেটুকু মনে হলো, ও একবার কৌশিক বাবুকে সুযোগ দিতে চায়। আপনার ভয়ই পারছে না কিছু বলতে। না, শেষের কথাটা ও নিজে মুখে বলেনি, ওর কথা শুনে আমি যেটুকু বুঝেছি তাই বললাম। তাই যদি হয়ে থাকে তাহলে শুভ্রার আমাকে ভয় পাওয়াটাই ভালো। আপনি শুভ্রাকে পরিষ্কার বলে দিন যে কৌশিককে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার কথাও যেন না ভাবে। কৌশিকের মতো একটা অমানুষকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া মানে নরক যন্ত্রণাকে একসেপ্ট করে নেওয়া। ভুলেও যেন শুভ্রা এই ভুলটা না করে। মিস্টার গাঙ্গুলি, আমি একবারের জন্য। না পারমিতা, কৌশিককে আমি যতটা ভালো করে চিনি আর কেউ চেনে না। আর ওর মতো নোংরা মানসিকতার মানুষ যারা, তারা কোনোদিনও চেঞ্জ হয় না। আর এসব অনুতাপ সব ভাওতা। কৌশিক অলরেডি একবার আমার বোনের জীবনটাকে নষ্ট করেছে, তখন আমি কিছু করতে পারিনি। না না, আমি আর এটা আরেকবার হতে দেব না, কিছুতেই না। শুভ্রাকে সেটা বুঝতে হবে, আমাকে ভয় পেয়েই হোক বা যেভাবেই হোক। মিস্টার গাঙ্গুলি শুনুন আমার। অপূর্ব, কি হয়েছে মা? তুমি এখনো ঘুমোতে যাওনি? আর ঘুম বোধহয় ঘুম আর আসবে না জানিস। যা দেখেছি, যা শুনেছি, ভাবলেই আমার গায়ে এখনো কাঁটা দেয়। কি হবে বলতো অপূর্ব? শুভ্রাকে কি আবার সেই দিন? নেভার, কখনো না। মা, তুমি নিজে একটা নিয়ম করেছিলে যে শুভ্রার অতীত নিয়ে
কেউ কখনো কোনো কথা বলবে না। তাহলে নিজের নিয়মটা কেন ভাঙছো আজকে? এটাই ভেবে নাও যে আজকে কিছুই হয়নি, যেরকম চলছিল সেরকমই আছে আর সেরকম ভাবেই চলবে। শুভ্র নিজের জীবনটা আমাদের মধ্যে যেভাবে কাটাচ্ছিল তার কোনো পরিবর্তন হবে না, কখনো হবে না। তুমি শুধু শুধু এত চিন্তা করো না মা, যাও গিয়ে শুয়ে পড়ো, যাও। কই গো, এই তো তোমার সাথে আমার একটা কথা ছিল। আচ্ছা, শিলচরের মাধব বাবুকে তোমার মনে আছে? মাধব চৌধুরী, আমি বলেছিলাম না তোমায়? আমার এখন মন মেজাজ একদম ভালো নেই, কোনো রকম গল্প আমি শুনতে পারবো না। আরে পুরো কথাটা শোনোই না। মাধব বাবুর নাতি কলকাতায় একটা ভালো চাকরি পেয়েছে, তো অফিস থেকে ওকে কোয়ার্টার দেবে, তবে প্রসেস করতে ওই দিন 10 লেগে যাবে। তো সেই কটা দিন ওই ছেলেটি এই বাড়িতে থাকবে। মানে চিনি না জানি না একটা ছেলে এসে বাড়িতে থাকবে? আমি কিন্তু ওনাকে কথা দিয়ে দিয়েছি। ওনার সঙ্গে তো আমার আজকে চেনা নয়, বহুদিনের পরিচয়। ওমা, তা বলে তুমি আমার সঙ্গে কোনো রকম আলোচনা না করে কথা দিয়ে এলে? হ্যাঁ, একে আমার সংসারে এরকম একটা তালগোল অবস্থা, তার মধ্যে একটা বাইরের ছেলে এসে থাকবে, এটা কেমন ধরো? বৌদি, দাদার কাণ্ড দেখেছো তো? আমাকে মাধব বাবুর সাথে কথা বলতে বলে চলে এলো, আর এদিকে দাদা হ্যাঁ বলে দিয়েছে, আমিও কিছু বলতে পারলাম না। এখন কি করবে বলো তো? আমি বা কি করবো বলো ঠাকুরপো? তোমার দাদাকে কিছু বলার মতো ভাষা সত্যি আমার জানা নেই। নিজের সংসারের ভালো মন্দের কথা না ভেবে উনি কথাটা দিয়ে চলে এলেন। আচ্ছা পারমিতা, তুমি বলো তো, আমি কিছু ভুল করেছি? হ্যাঁ, বহুদিন আমার ওই মাধববাবুর সঙ্গে মানে দেখা হয়নি ঠিকই, কিন্তু ফোনে তো যোগাযোগ রয়েছে। হ্যাঁ, উনি মাঝে মাঝে ফোন করেন আমাকে, সবার খোঁজ খবর নেন। এখন উনি যখন নাতির কথাটা বললেন, তখন আমি মুখের উপর কি করে না করে দিই বলো তো? উনি মনে কষ্ট পাবেন না? কি ভাববেন বলো তো? একটু বোঝাও না তোমার মাকে সেটা। মা, বাবা যখন কথা দিয়েই দিয়েছেন, আর বেশি দিনের তো ব্যাপার নয়। হ্যাঁ, ওই তো 10 দিন মাত্র, এই তো 10 দিন, তাহলে তো খুবই অল্প সময়। ও মা, বলছি আপনি না এত টেনশন করবেন না। তখন আপনার মাথাটা ওভাবে ঘুরে গেল, আমার খুব চিন্তা হচ্ছিল। আপনি এসব নিয়ে ভাববেন না, আমরা সবাই রয়েছি তো। বাবা কথা দিয়ে দিয়েছেন, সেই কথার খেলাপ করাটা কি উচিত হবে বলুন আপনি? সব বুঝলাম পারমিতা, কিন্তু তুমি আমাকে একটা কথা বলো, আমাদের এখানে এখন এরকম অবস্থা, শুভ্রাকে নিয়ে আমরা কিভাবে কি অবস্থায় রয়েছে বলো? হ্যাঁ, এখন যদি একটা বাইরের লোক আসে হঠাৎ করে, তার সামনে আমরা কোনো রকম কোনো আলাপ আলোচনা তো করতে পারবো না এসব বিষয় নিয়ে। এটা কেমন একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে বলো তো? আরে শুভ্রার ব্যাপারটা তুমি, পারমিতা, অপূর্ব সবাই মিলে ঠিক সামলে নেবে। শুধু হুট করে কোনো সিদ্ধান্ত নিও না, এটাই বলা। আর ওই ছেলেটির সামনে কোনো আলোচনা এই বিষয়ে না করলেই হলো, এটাই মাথায় রেখো শুধু। হ্যাঁ, সে তো রাখবো দাদা, কিন্তু তোমার মাথায় থাকবে তো, সেটা আগে বল। সেটাই, কি জিনিস নিয়ে আমি ঘর করছি সে শুধু আমিই জানি। শোন, আমি চললাম, কাল সকাল সকাল উঠতে হবে। আর বাজার করার ব্যাপারে একটু কথা বলে নিস ঠিক করে, বাড়িতে অতিথি আসছে। হ্যাঁ, ঠিক করে বাজার করিস, ভালো ভালো জিনিস আনিস। চললাম। ঠাকুরপো, কি ব্যাপার বলো তো? ছেলেটি কবে আসবে? হ্যাঁ, তোমার দাদা হঠাৎ কাল সকালে ঘুম থেকে ওঠার কথা, বাজার করার কথা কেন বললেন? আরে বৌদি, ছেলেটা তো কালকেই আসছে। কাল? পারমিতা, দেখেছো কাণ্ড? কালই হঠাৎ করে ছেলেটি চলে আসবে, এবার কোনো ব্যবস্থাপত্রই তো নেই। কি রান্না বান্না করবো, মানে ছেলেটি কি খায় না খায় জানি না, কোন ঘরে থাকবো, কিভাবে কি গোছগাছ করবে ঘর?
কোন ঘরে থাকবে সেটাও তো এখন মা একটা কথা বলবো, বলছিলাম বড় পিসিমা এসে যে ঘরটায় ছিলেন ওই ঘরটা তো ফাঁকাই থাকে, ওখানে যদি ব্যবস্থা করি, মানে ঘরটা একটু আমাদের সবার ঘরের থেকে আলাদাও, ছেলেটা আলাদাও থাকতে পারবে, আমরাও আমাদের মতো থাকতে পারবো, ওখানেই ব্যবস্থা করে দেবো। সাংসারিক বুদ্ধিগুলো একটু একটু করে খুলছে। ঠিক আছে, সেই ব্যবস্থাই থাকবে, কিন্তু তুমি সব গুছিয়ে টুছিয়ে রাখতে পারবে তো? হ্যাঁ মা, আমি সব গুছিয়ে রাখতে পারবো। আমি কিন্তু এদিকটা একদম লক্ষ্য রাখতে পারবো না, শুভ্রাকে নিয়েই আমি ব্যস্ত থাকবো, তো এদিকটা দেখতেই পারবো না। আবার ছেলেটির ভালো মন্দ ঠিকমতো লক্ষ্য রাখতে হবে, কারণ যতই হোক তোমার শ্বশুরের মান সম্মানের প্রশ্ন জড়িয়ে আছে না, সেই জন্যই সমস্ত দায়িত্ব আমি তোমাকে দিলাম। আপনি একদম চিন্তা করবেন না, আমি তো আছি, আমি সব ঠিকঠাক করে গুছিয়ে দেবো। এটা একদম ঠিক বলেছো বৌদি। তুমি আর কত দিক সামলাবে বলো তো? ও পারমিতা ঠিক সামলে নেবে, আমি ঠিক জানি। সেটাই। তাহলে পারমিতা তুমি সবটা দেখে শুনে রেখো, ছেলেটি কি খায় না খায় একটু খুঁটিনাটি জেনে রেখো, বিশেষ করে এই কখন আসবে কখন বেরোবে সমস্তটা। হ্যাঁ, আমি একটু ঘরে যাই। আপনি একটু বিশ্রাম করে নিন, সাবধানে যাবেন। তাহলে তুমি নতুন দায়িত্বে লেগে পড়ো পারমিতা। মা এত ভরসা করে আমার উপর দায়িত্ব দিয়েছেন, আমি এই দায়িত্ব যথাযথভাবে পালন করব, কোনো ত্রুটি হতে দেব না। ওকে, গুড নাইট। গুড নাইট। মা আস্তে আস্তে আমার উপর ভরসা করছেন, আপনি দেখবেন মা, আমি আপনার ভরসার মান রাখবো, আপনাকে আমি নিরাশ করব না। হ্যালো, শান্তনু চৌধুরী কাল সকাল 7:50 ফ্লাইট হচ্ছে গুয়াহাটি থেকে। কলকাতায় তোমরা প্রিপেয়ার থেকো। ওকে, সব তৈরি থাকবে। আচ্ছা, আলু 1 কেজি, পেঁয়াজ 500 গ্রাম, বেগুন, হ্যাঁ আমি সবই লিখেছি। সৌভিক হলো, আর কাঁচা লঙ্কা, কলা, মাছ, আপেল। হ্যাঁ বলো, কি কি আনতে হবে? গুড মর্নিং। গুড মর্নিং। শোনো, এখানে ভালো করে দেখে নাও, মাছের মাথা আনবে, ভালো দেখে মাছের মাথা আনবে, মুড়ি ঘন্ট হবে। আর আমি শুক্তোর সমস্ত উপকরণ লিখে দিয়েছি, মাংস আনবে, আর ভেটকি মাছের পাতুরি হবে, ভালো করে ফিলে দেখে নেবে, ঠিক আছে? আর হ্যাঁ, ওই আম আনবে, চাটনি হবে। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। যা রান্না বান্না হবে, যে আসছে তার কপালটা কিন্তু হেভি ভালো। হ্যাঁ, কপাল তো ভালো হতেই হবে সৌভিক, বাবার অতিথি আসছেন বলে কথা, তার খাতির যত্ন না হলে হয়? তুমি আর বসো না, আমি সব লিখে দিয়েছি, তুমি নিয়ে এসো, তুমি এলে আমি রান্না বসাবো। ওদিকে কুট্টুস আর গুঞ্জার রথ আমি অর্ধেক সাজিয়ে এসেছি, রান্না বান্না করে আবার পুরোটা কমপ্লিট করতে হবে। আজকে রথ না? হ্যাঁ, এই ভালো হলো, গুঞ্জার সামার ক্যাম্পও শেষ হয়ে গেছে, কুটুর সাথে রথ টানতে পারবে, তাই না? এই বলছি, জিলিপি পাঁপড় নিয়ে আসবো? সব আমি এনে দিয়েছি, সব নিয়ে এসেছি, তুমি এগুলো নিয়ে এসো তাড়াতাড়ি। তুমি এলে আমি বাড়ির সবাইকে জল খাবার করে দেবো, ময়দা মাখা রয়েছে, গরম গরম লুচি হবে আজকে। আরে যাও। কার ফোন বাজছে? তোমার ফোন না? না তো। ও তাহলে কার? এখানেও তো দেখতে পাচ্ছি না, দেখি। এই ইনভিজিবল ফোন নাকি বাজছে? তো দেখতে পাচ্ছি না। এখানেই তো বাজছে মনে হচ্ছে। এই ওইদিকে ডাইনিং টেবিল থেকে না? হ্যাঁ। বাবার ফোন কোথায় রেখেছে দেখ। এই ফোন বেরিয়ে গেল। হ্যাঁ, ধরছি। হ্যালো হ্যালো, অনুময় বাবু আছেন? বাবা তো একটু বেরিয়েছেন, আপনি কে বলছেন? আমি মাধব চৌধুরী, শিলচর থেকে। তুমি কি ওনার মেয়ে? আমি ওনার বৌমা। ও পারমিতা, তোমার কথা খুব শুনেছি মা।
তা মা, তোমাদের একটু অসুবিধার মধ্যে ফেলে দিলাম। আসলে কলকাতার তো আমার সেরকম চেনা জানা নেই। তোমাদের বাড়িতে কটা দিনের জন্য আমার নাতি শান্তনুকে রাখবো, একটু রেখে দেওয়ার ব্যবস্থা করবে? আমি দিন দশকের মধ্যেই নিয়ে যাব। হ্যালো, হ্যাঁ কলকাতায় পৌঁছে গেছে। যা বলেছি মনে আছে তো? ছেলেটা কিরকম সেটা মাথায় আছে? আছে। কোনো ভুল যেন না হয়। কোনো ভুল হবে না, যেই কাজের জন্য এসে সেটা সাকসেসফুল করে ফিরবে। কাকাবাবু, আপনি এভাবে বলছেন কেন? আমরা তো শান্তনু থাকার সমস্ত বন্দোবস্ত করে নিয়েছি। আচ্ছা, ও কি কলকাতায় পৌঁছে গেছে? হ্যাঁ নিশ্চয়ই এয়ারপোর্টে পৌঁছে গেছে। আমি তোমাদের ঠিকানা ওদের দিয়ে দিয়েছি, ট্যাক্সি করে চলে আসতে বলেছি, কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে। আচ্ছা আচ্ছা, তুমি নিশ্চিন্তে করলে মা।